দেখেন আমাদের 4-5টা কারণ আমাদের বিষয়গুলো রিজেক্ট হয়ে যাচ্ছে। এখন আপনি যদি জানেন যে আপনার কি কারণে রিজেক্টগুলো হয়ে যাচ্ছে বিষয়গুলো, এখন আপনি যদি জানেন আমাদের কোন সে 4-5টা কারণে আমাদের বিষয়গুলো রিজেক্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনি সতর্ক হয়ে যাবেন। এখন একটা বিষয় রিজেক্ট হলে যে শুধু টাকা লস হয় সেটা না, আপনার মিনিমাম 4 থেকে 5 লাখ টাকা লস যাবে। এরপর হচ্ছে আপনার সময়গুলো লস যাবে, যে সময়গুলো দিচ্ছেন আপনি এত বছর ধরে 2-3 মাস 4 মাস 6 মাস সময় দিচ্ছেন অস্ট্রেলিয়া বা কানাডা আসার জন্য, সেই সময়টা আপনার লস যাবে। দেন যে জিনিসটা লস যাবে সেটা হচ্ছে কি, আপনি যে একটা আশার আলো নিয়ে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করছেন, সেই আশার আলোটা নিভে যাবে। আত্মীয় স্বজন বিভিন্ন মানুষের নানা তিক্ত কথা শুনবেন, এই আইএলসি প্রিপারেশন নিছে, অস্ট্রেলিয়া যাইতে আরানো, এতে সাফা মাইছে, এই কিন্তু শুনতে থাকবেন ভাই। যদি যখন আপনার বিষয় রিজেক্ট হইব, এই এক ডিপ্রেশনে এটা থাকবেন, আরও নানান রকম ডিপ্রেশন থাকবেন। সো এই জন্য বলতেছি, আজকে যে পয়েন্টগুলোর কথা বলবো এগুলো নোট ডাউন করে রাখেন, আর অবশ্যই যে পয়েন্টগুলোর কথা বলবো ওগুলো মাথায় রেখে ওইভাবে কাজ করেন, ইনশাল্লাহ ভিসা হওয়ার চান্স অনেক বেড়ে যাবে আর ভিসা হওয়ার পসিবিলিটি অনেক হাই হয়ে যাবে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই স্পেশাল এই কারণে যে আজকের ভিডিওতে আমি কয়েকটা পয়েন্টের কথা বলবো যে কারণে আমাদের অস্ট্রেলিয়ার বিষয়গুলো রিজেক্ট হচ্ছে বাংলাদেশ থেকে। সো আপনি যদি এই পয়েন্টগুলো নোট করে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স আছে নাকি নাই। সো আমি বলবো যে আপনি যদি এই পয়েন্টগুলো আপনি মাথায় রেখে কাজ করেন তাহলে আপনার ভিসা হওয়ার চান্স অনেক বেড়ে যাবে আর ভিসা রিজেক্ট হওয়ার পসিবিলিটি একদম কমে যাবে। সো আমি জাস্ট আপনাদেরকে আজকে সংক্ষিপ্তভাবে শেষ করে দিব। সো মেইন পয়েন্টগুলো আলোচনা করবো, যে পয়েন্টগুলোর কারণে অস্ট্রেলিয়ার বিষয়গুলো প্রতিনিয়ত রিজেক্ট হচ্ছে। এখন ফার্স্ট পয়েন্ট যে কথা সেটা হচ্ছে যে আমাদের ফান্ড। আমি আপনাদেরকে আগে বলেছিলাম, আমার আগের ভিডিওতে, অনেক আগের একটা ভিডিওতে বলেছিলাম যে অস্ট্রেলিয়ার যে কোনো বিষয়, লাইক ট্যুরিস্ট বিষয় হোক, ওয়ার্ক পারমিট বিষয় হোক, অথবা আপনার স্টুডেন্ট বিষয় হোক, ওরা যে জিনিসটা আগে দেখে সেটা হচ্ছে ওদের ফান্ড। এখন অস্ট্রেলিয়াতে ফান্ড জিনিসটা কি? ফান্ড হচ্ছে আপনার ব্যাংকের একটা স্টেটমেন্ট যে আপনি এখানে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসবেন। আমি আগেও বলেছিলাম, এখনো বলতেছি, যদি আপনার স্টুডেন্ট ভিসাতে আসেন আর আপনি কাজের ভিসাতে আসেন অথবা ট্যুরিস্ট ভিসাতে আসেন, আপনার যদি ফান্ড ঠিক না থাকে তাহলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স অনেক বেশি। সো আমাদের যে প্রথম পয়েন্ট সেটা হচ্ছে যে আপনার ফান্ড ঠিক রাখা। আপনি অ্যাটলিস্ট যদি ব্যাচেলরে আসেন তাহলে আপনি 60 লাখ টাকা দেখাবেন, আর আপনি যদি মাস্টার্সে আসেন সেক্ষেত্রে আপনি 70 লাখ টাকা দেখাবেন। সো আপনি ফান্ড যত বেশি দেখাবেন তত বেশি ভালো, ঠিক আছে? আপনি এফডিআর যত বেশি স্ট্রং থাকবে আপনার। সেকেন্ড পয়েন্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের রং কোর্স সিলেক্ট করা। এখন হচ্ছে কি, ধরেন আমি অস্ট্রেলিয়াতে সায়েন্সে একটা সাবজেক্ট নিয়ে পড়তেছি যেটার সাথে আমার কোনো ম্যাচ নাই, আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে না। সো আপনি আপনার ব্যাকগ্রাউন্ড ঠিক রেখে অ্যাপ্লাই করবেন। ধরেন আপনি আর্টস থেকে পড়াশোনা করছেন, আপনি আর্টস থেকে কেমিস্ট্রি নিয়ে পড়তে পারবেন। এমন কিছু সাবজেক্ট সিলেক্ট করতে হবে যেটার সাথে আপনার আগের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে, অথবা না মিললেও মোটামুটি যাতে বিষয় হওয়ার চান্সটা থাকে। এখন ধরেন আপনি অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছেন পড়াশোনা করার জন্য, এখন আপনার সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে, দেখেন আপনি অস্ট্রেলিয়া আসতে চাচ্ছেন পড়াশোনা করার জন্য, দেখেন আপনি আর্টস থেকে আপনি এখানে আইসা আইটি নিয়ে পড়তে পারবেন, সমস্যা নেই। সাইবার সিকিউরিটি নিয়ে পড়তে পারবেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনি এখানে অস্ট্রেলিয়া বাংলাদেশে আর্টসে পড়াশোনা করছেন, আপনি অস্ট্রেলিয়া আইসা আইটিতে পড়াশোনা করতে পারেন, সেটা সমস্যা নেই। আপনি বিজনেসে পড়াশোনা করতে পারবেন, সেটা সমস্যা নেই। কিন্তু আবার আপনি বিজনেস থেকে আইটি পড়তে পারবেন, সেটা সমস্যা নেই। কিন্তু আপনি আর্টস থেকে সব সাবজেক্টে যেতে পারবেন না। আপনি আর্টস থেকে যাই কেমিস্ট্রি নিয়ে পড়তে পারবেন না। আপনি আর্টস থেকে যাই আপনি কিনা নার্সিং, আপনি আর্টস থেকে যাই কেমিস্ট্রি পড়তে পারবেন না। আপনি আর্টসে যাই আপনি ওই যে কমার্সের একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন না, যেটার সাথে আপনি মিলবে না। সো আপনি বাংলাদেশ থেকে যে ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করছেন অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করার সময় ওইটা মাথায় রেখে তারপর অ্যাপ্লাই করবেন। এগুলো দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট যেটার কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের ডকুমেন্টস। দেখেন ডকুমেন্টস অনেক বড় একটা ফ্যাক্টর। এখন অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন অফিসার 3টা জিনিস সবচেয়ে বেশি দেখে, মানে ভিসা হওয়ার সবচেয়ে হাই পসিবিলিটি জাস্ট 3টার উপর ডিপেন্ড করে বেশি। একটা হচ্ছে আপনার ফান্ড, আরেকটা হচ্ছে আপনার এসওপি, একটা হচ্ছে আপনার ডকুমেন্টস। এখন আপনার তো ফান্ডের কথা বললাম, এখন ডকুমেন্টসের কথা যদি বলি, দেখেন বাংলাদেশ থেকে যারা আসে তাদের মধ্যে সবাই যে 100টা যদি স্টুডেন্ট আছে তার মধ্যে 100টা ফলোবাইন যে মানে ওদের সবগুলো ডকুমেন্টস যে একদম নিজের জেনুইন ডকুমেন্টস এরকম না। 100টার মধ্যে হয়তো দেখবেন আপনি 50% বা 60% ফলোবাইনের ফেক ডকুমেন্টস থাকে। সো এটা সবাই করে, কারণ সবার তো আর বাপের এত কোটি কোটি টাকা নেই বা এত সয় সম্পত্তি নেই, স্বাভাবিক বিষয়। বাট আপনি এমনভাবে ডকুমেন্টস রেডি করবেন যাতে ভিসা অফিসারের সন্দেহ না জাগে। ধরেন আপনার মাসে ইনকাম আপনি দেখাতে পারেন 2 থেকে 3 লাখ টাকা ব্যাচেলরের জন্য। এখন আপনি সেই জায়গায় যদি মাসে দেখান 7 থেকে 8 লাখ টাকা, 10 লাখ টাকা, তখন ভিসা অফিসার করবো এর তো বাটপার, এর তো ভিসা দেওয়া যাবে না, কারণ সে ধরে ফেলবো যে আপনার এত টাকা আপনার নাই, আপনি এটা ফেক ডকুমেন্টস তৈরি করছেন। সো এমন ভাবে তৈরি করবেন যাতে ভিসা অফিসারের সন্দেহ না জাগে। ধরেন আপনি আবার 2-3 লাখ দেখালে না, কিন্তু আবার এই জায়গায় এটা করিয়েন না আপনি 70,000 টাকা দেখেছেন মান্থলি ইনকাম, বা 50,000 টাকা দেখেছেন, বা 1 লাখ দেখেছেন, তাহলে আরো সমস্যা। তাহলে কবে দূর এ তো এখানে আইসা টিসিএমপি কাভার করতে পারবো না, বাসা থেকে টিসিএমপি নিতে পারবো না। সো এটা করা যাবে না। আপনি মিডিয়াম রেঞ্জে দেখাবেন যেটা ভিসা অফিসারের চোখে লাগবে না। সো যখন আপনারা ফান্ড দেখাবেন,
আর ডকুমেন্টসে যখন আপনার অ্যাসেট দেখাবেন, অ্যাসেট, মান্থলি ইনকাম, ইয়ারলি ইনকাম, যে ডকুমেন্টসগুলো আপনারা শো করবেন জিটি ক্লিয়ারেন্সের সময় এবং ভিসা অফিসারে যখন আপনি ডকুমেন্ট সাবমিট করবেন, এই দুটো সময় আমাদের ডকুমেন্টসগুলো সাবমিট করা লাগে। একটা হচ্ছে ভিসা অফিসারের সময় যখন ভিসা অ্যাপ্লাই করবো তখন আমাদেরকে আমাদের ডকুমেন্টস সবগুলো সাবমিট করা লাগে। আর একটা হচ্ছে আমাদের জিটি যখন আমরা ক্লিয়ারেন্স করি, আমাদের ইউনিভার্সিটিতে আমাদের যখন জিটি ক্লিয়ারেন্স লাগে তখন আমাদেরকে ফাইনান্সিয়াল যতগুলো ডকুমেন্টস থাকে সবগুলো সাবমিট করতে হয়। সো যখন আমাদেরকে আগে তো জিটি ক্লিয়ারেন্স করতে হয়, এখন জিটি ক্লিয়ারেন্সের সময় যদি আমরা সঠিকভাবে সবকিছু যদি সাবমিট না করতে পারি তাহলে তো আমরা ভিসা পর্যন্ত যেতে পারবো না। সো আমি এই জন্য বলবো আপনি যখন জিটি ক্লিয়ারেন্স করবেন সবকিছু মাথায় রেখে, ঠান্ডা মাথায় রেখে আপনি ভালোভাবে প্রপারলি ডকুমেন্টস তৈরি করবেন। আপনার ডকুমেন্টস উপর ডিপেন্ড করে আপনার ভিসার রেশিও। ভাই অনেকে বলে যে লাখের উপর ভিসা ডিপেন্ড করে, হ্যাঁ মানি, সেটা সত্য। বাট আপনি যদি একটু নলেজ খাটান বা আপনি যদি একটু কেয়ারফুল থাকেন ডকুমেন্টসের ব্যাপারে, অন্যান্য পয়েন্টগুলোর ব্যাপারে, তাহলে আপনার ভিসা হওয়ার চান্স অনেক বেশি হাই হয়ে যাবে। ধরেন যেখানে 60% ছিল সেখানে আপনার 80-90% হয়ে যাবে। সো দেখেন, এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে ডকুমেন্টস তৈরিতে, কারণ ডকুমেন্টস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভিসার ক্ষেত্রে। আচ্ছা, এটা গেল। দেন হচ্ছে 4 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে যে একটা ভালো ইউনিভার্সিটি আপনাকে সিলেক্ট করতে হবে। এখন অনেকে জানে না। ধরেন যেগুলো অস্ট্রেলিয়াতে ভিসা রেশিও অনেক হাই, আপনার টার্গেট থাকতে হবে ওগুলোতে অ্যাপ্লাই করার জন্য। ধরেন ওদের অস্ট্রেলিয়া সরকার হচ্ছে কি, ওদের যেগুলো ইউনিভার্সিটির টিউশন ফি হাই ওগুলো একটু প্রায়োরিটি দেয় বেশি। যেমন আপনি যদি সুইনবার্ন ইউনিভার্সিটির কথা বলেন, RMIT, ম্যাকুয়ার, তারপর হচ্ছে যে আপনি ইউনিভার্সিটি মোনাস, অ্যাডিলেড ইউনিভার্সিটি, তারপর হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি অফ সিডনি, এগুলোতে ওরা সবসময় প্রায়োরিটি বেশি দেয়। টপনোস ইউনিভার্সিটিতে সবসময় অস্ট্রেলিয়া সরকারের একটা আলাদা প্রায়োরিটি থাকে, ভিসা অফিসারের আলাদা প্রায়োরিটি থাকে। সো আমি বলবো, আবার লেভেল 2 ইউনিভার্সিটির মধ্যে কয়েকটা আছে টপনোস। সো লেভেল 1, লেভেল 2 যেগুলোর বিশেষ অনেক হাই, সবসময় মাথা রাখবেন ওইসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার। কারণ আপনি যখন ওই যেগুলোর বিশেষ হাই থাকে ওগুলোতে যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার ভিসা হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। আমি জাস্ট একটা ক্লু দিচ্ছি। ধরেন টপনোস ইউনিভার্সিটির মধ্যে কয়েকটা ইউনিভার্সিটি বিশেষ সবসময় হাই থাকে, লাইক RMIT, সুইনবার্ন, ম্যাকুয়ার, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড, ইউনিভার্সিটি অফ মোনাস, মেলবোর্ন, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, এগুলো বিশেষ সবসময় হাই থাকে। ধরো এখান থেকে যদি আপনার ধরেন এখানে যদি আপনার 100টা স্টুডেন্ট যদি ভিসা অ্যাপ্লাই করে, খুব কম সংখ্যক ভিসা রিজেক্ট হওয়ার চান্স থাকে। যেমন আমি RMIT অ্যাপ্লাই করছিলাম, আমি দেখি নাই, মানে আমি 2-1 বছর দেখি নাই কোনো ভিসা রিজেক্ট হইতে দেখি নাই। বাট আমি RMIT তেমন একটা ভিসা রিজেক্ট হইতে দেখিয়ে নাই টোটালি, মানে খুব কম, মানে 2-1টা হয়। বাট অনেকের আছে না, অনেকগুলো ইউনিভার্সিটি না, ভিক্টোরিয়াতে ধরেন 100টা করলে তার মধ্যে 40টা হয়ে যায় রিজেক্ট। বাট টপনোস ইউনিভার্সিটিতে এগুলো হয় না, মানে খুব কম হয়। ওরা ডকুমেন্টস দিয়ে আপনার কোনো কিছু ঠিক নেই, আপনি টপনোসগুলোর মধ্যে বিষয় হয়ে যাবে এমনটা না। আপনার ডকুমেন্ট সবকিছু ঠিক থাকলে আপনি টপনোসে অ্যাপ্লাই করবেন, টপনোস ইউনিভার্সিটি যেগুলো ওগুলোতে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার বিষয় হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। সো ইউনিভার্সিটিতে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। যদি আপনার টিউশন ফি যদি আপনি কাভার না করতে পারেন, ধরেন চিন্তা করছেন যে আপনি এত টাকা দিতে পারবেন না, তাহলে আপনি লেভেল 2 ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, যেগুলো রেশিও হাই। লাইক আমি আপনাকে বলবো লাটভ ইউনিভার্সিটি আছে, সিকিউ ইউনিভার্সিটি আছে, এগুলো বিশেষ অনেক হাই। সো এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। সো এগুলোর বিশেষ অনেক হাই, সো এগুলো অ্যাপ্লাই করলে অনেক বেটার হবে। আচ্ছা, এরপর যদি আমরা বলি, এরপর হচ্ছে আপনার এসওপিটা হচ্ছে মেইন জিনিস, হয়তো আমরা অনেকে জানি না। এসওপি যখন আপনার বিষয় অফিসে আপনার ডকুমেন্টস ফান্ড দেখবে, এরপর আপনার ডকুমেন্টস দেখবে, লাস্টে যে জিনিসটা নিয়ে সে বসবে, আপনার এসওপি নিয়ে বসবে যে আপনি আসলে অস্ট্রেলিয়াতে কেন আসতে চাচ্ছেন, আপনার ইন্টেন্স কি, আপনি আপনার ডেস্টিনেশনটা কি, আপনি পড়াশোনা শেষে কি করবেন, এখানে যে 3 বছর পড়াশোনা করবেন ব্যাচেলরে অথবা মাস্টার্সে 2 বছর পড়াশোনা করবেন, তারপর আপনার লক্ষ্যটা কি, আপনি কি করতে চান সেখানে এরপরে পড়াশোনা করার পরে। সো যখন আপনার এসওপিটা পরে দেখবে যে আপনার কি ইন্টেন্স কি এই দেশে থাকার, আপনি যে এখানে পড়াশোনা শেষ করার পর আপনি এই দেশে থেকে যাবেন নাকি আপনার পড়াশোনা শেষ করার পর আপনি দেশে চলে যাবেন, ওর আপনার এসওপি পড়ার মাধ্যমে বুঝবে। যখন আপনি আপনার এসওপিতে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করবেন যে আমি আমার পড়াশোনা শেষ করার পর আমি আমার দেশে চলে যাব, কারণ আমি ফ্যামিলি ছাড়া কখনো কোথাও থাকি নাই, কিন্তু আমি এখন পড়াশোনা থাকি, আমাকে এখানে আসতে হচ্ছে, কারণ এখানে পড়াশোনার মান অনেক ভালো অন্যান্য দেশের তুলনায়, আর এখানের পরিবেশ ভালো, পড়াশোনার কোয়ালিটি ভালো। আপনি এগুলো এক্সপ্লেন করবেন। আপনি এমনভাবে ওদেরকে এক্সপ্লেন করে বুঝাবেন যে আপনি ফ্যামিলি থেকে কখনো দূরে থাকেন না। আপনি ওদেরকে এমনভাবে বুঝাবেন যে আপনি পরিবার ছাড়া কিছু বুঝেন না। আরেকটা জিনিস বুঝাবেন যে আপনি এখান থেকে পড়াশোনা করে সোজা দেশে যাবেন, আপনার ওই শিক্ষাটা আপনি দেশের কাজে লাগাবেন, আপনি এখানে থাকবেন না। আপনি যদি বলেন যে না আমি পড়াশোনা করার পর ওইখানে জব করবো, ওইখানে সেটেল হবো, ওইখানে পিআর জন্য অ্যাপ্লাই করবো, তাহলে জীবনে বিষয় দিবেন না। সো ওগুলো মাথায় রেখা তারপর আপনি এসওপিটা লিখবেন। এসওপি আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের এসওপিটা লেখা হয় না ঠিক মতো। দেখা গেছে অনেকে হচ্ছে কি আমাদের বিভিন্ন এজেন্সি থেকে আমরা ধরেন আমাদের এসওপিটা ভালোভাবে লেখা হয় না, আমরা কি করি, আমরা এসওপিটা অন্যান্য থেকে কালেক্ট করে নিই। আমরা ওর থেকে হালকা নিজেরা না লিখতে পারলে আমরা কি করি, ওর থেকে কপি করে ঠাস করে মারা দিই, কিন্তু ভিসা অফিসার এটাকে আবার ডিটেক্ট করে। আপনি যে এসওপিটা জমা দিচ্ছেন ও লেখাটা পুরো লেখাটারে ওরা হচ্ছে ওদের টার্নেট থাকে, বিভিন্ন সফটওয়্যার থাকে, ওগুলো দিয়ে ওরা দেখে যে আপনি কই থেকে এটা কপি করছেন নাকি আপনি নিজে থেকে লিখছেন। যখন দেখবে যে এআই যখন ধরে ফেলবে যে আপনার এটা সম্পূর্ণ কপি, তখন ও আর পড়বে না, ওর ডাইরেক্ট ভিসা রিজেক্ট মারা দিবে।
মাইগ্রেশন 1 দেখে ওরা রিজেক্ট মায়া দেয়। সো 1991 এটা দেখা দিয়ে ওরা মায়া দিব। সো আমি বলবো এসওপিটা নিজের হাতে লিখবেন, নিজে না পারলে অনেকগুলো মানুষ যারা বড় ভাই আছে এখানে অস্ট্রেলিয়াতে আসছে তাদের হেল্প নেবেন, অথবা আপনার এজেন্সির হেল্প নেবেন। 3-4 দিন অথবা 10-12 দিন সময় নেন, সমস্যা নাই। তারপরে এসওপিটা অনেক ভালোভাবে লেখেন, কারণ এসওপির উপর ডিপেন্ড করে আপনার ভিসা, এসওপি আর ফান্ড আর আপনার ডকুমেন্টস। সো এগুলো এই 3টা সবচেয়ে মেইন জিনিস। সো এগুলোর উপর সময় দিবেন সবচেয়ে বেশি। আর লাস্টে যে কথাটা বলবো, লাস্ট একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে আপনার এজেন্সি আর লয়ার। এখন একটা এজেন্সি যদি সঠিক হয়, ধরেন আপনার এজেন্সি যদি সঠিক হয়, আপনার ভিসা হওয়ার চান্স অনেক হাই হয়ে যাবে। কারণ এজেন্সি যদি আপনার ডকুমেন্টস যেগুলো তৈরি করবেন এগুলো যদি প্রপারলি সে যদি সাবমিট করে, আপনার ভিসা হওয়ার চান্স বেড়ে যাবে। আপনার যদি এজেন্সি আপনার ডকুমেন্টসগুলো প্রপারলি সাবমিট না করে, আপনার ভিসা হওয়ার চান্স একদম নাই। ঠিক আছে, কারণ এজেন্সি অনেক সময় মিস্টেকেনলি এজেন্সিটা কি করে, আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করে না। আমি অনেক দেখছিলাম, অনেক এজেন্সি দেখছি ওরা মানে ডকুমেন্টস ভিসা অফিসার চাইছে যে আপনার ওই পরবর্তী ডকুমেন্টসগুলো দেন। এই জন্য বলতেছি ভালো একটা লয়ার ধরবেন, ভালো একটা এজেন্সি ধরবেন, এসওপি নিজে লিখবেন, ফান্ড নিজে ভালো একটা স্ট্রং ফান্ড ভালো করে দেখাবেন, আর ডকুমেন্টসগুলো প্রপারলি রেডি করবেন। তাইলে আপনার ভিসা হওয়ার চান্স একদম 80-90% হয়ে যাবে। আর অবশ্যই মাথায় রাখবেন যে টপ নোচ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার। ঠিক আছে, আর সর্বশেষ যে পাওয়ারটার কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই নামাজ পড়বেন, নামাজ পড়ে অবশ্যই দোয়া করবেন। কারণ আমি যখন আমার ভিসা যেদিন হবে, ঠিক আছে, আমার যেদিন ভিসা হবে ওই দিন মনে হয় শুক্রবার ছিল, মেবি হ্যাঁ শুক্রবার ছিল আই থিঙ্ক। শুক্রবার আমি জাস্ট আসর নামাজ পড়া বলছিলাম যে আল্লাহ আমার যাতে বিষয়টা হয়। নামাজ পড়ার 2 মিনিট পর, নামাজ পড়ার 1 মিনিট পর আমি যখন আমার কিনা ইমি অ্যাকাউন্ট চেক দিয়ে দেখি আমার বিষয় অ্যাপ্রুভ। আমাদের বিকল্প নাই। সো অবশ্যই নামাজ পড়বেন, দোয়া করবেন আল্লাহর কাছে, আর অবশ্যই সবকিছু সাবমিট করবেন সুন্দরভাবে। ইনশাল্লাহ আপনার বিষয় হবে। সবার জন্য দোয়া রইল, সবাই ইনশাল্লাহ অস্ট্রেলিয়া আসতে পারবেন যাদের স্বপ্ন আছে। সো সবাই এখানে আসলে বাসা নিয়ে কোনো টেনশন করবেন না। ঠিক আছে, আপনাদের যদি বাসার দরকার হয় আমাদের মেলবোর্ন কমিউনিটি এক গ্রুপ আছে, আর ওরা যদি হেল্প না করতে পারে সমস্যা না, আপনারা পার্সোনালি আমাকে মেসেজ দিবেন, আমি আপনাদেরকে সমস্যা বাসা খুঁজে দেবো, অন্যান্য হেল্প করবো ইনশাল্লাহ অ্যাজ এ ভাই হিসেবে। সো সবাই ইনশাল্লাহ আসেন সুন্দরভাবে, দেখা হবে মেলবোর্নে। দেখা হলে অবশ্যই যারা আসবেন অবশ্যই দেখা করবেন, আর আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।